এই গাছের পাতাগুলো মুড়ে গেছে, ডালটা ঝিমিয়ে পড়েছে। নয়নতারার মাটিতে আমরা না মেশাবো কোকোপিট, না মেশাবো নিমখোল, কারণ আমি এই গাছটা কেটেই দিলাম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিসিস্টার্স চ্যানেল। নয়নতারা, ভিনকা বা সদাবাহার যে নামেই রাখুন না কেন, সারা বছর রং বেরঙের ফুল দিয়ে আমাদের বাগানকে সাজিয়ে রাখে এই গাছ। এই সার আর কয়েকটা টিপস আপনার নয়নতারা গাছেও ফুটবে এই রকমই ফুল। আমি আমার প্রায় ভিডিওতে বলে থাকি যে শুধুমাত্র সার ব্যবহার করলেই গাছে এই রকমই ফুল পাবেন না, তার জন্য চাই সেই গাছের সঠিক পরিচর্যা। তাই আমি এই ভিডিওতে আপনাদের এই গাছে কী সার ব্যবহার করলে এই রকমই ফুল পাবেন সেটা বলার আগে বলে দেব এই গাছের পরিচর্যা কিভাবে করবেন। আপনি যদি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখেন তাহলে আপনিও আপনার গাছে এই রকমই ফুল ফোটাতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। পয়েন্ট নাম্বার 1, এই গাছের সমস্যা কি? আপনি নার্সারি থেকে গাছ নিয়ে আসার 2-4 দিনের মধ্যেই গাছের পাতা মুড়তে শুরু করে, গাছ ঝিমিয়ে পড়ে। তার কারণ হলো ফাঙ্গাস। দেশি নয়নতারায় ফাঙ্গাসের প্রবলেম খুব বেশি দেখা যায় না, কিন্তু হাইব্রিড নয়নতারা ফাঙ্গাস প্রবণ। এই গাছে খুব তাড়াতাড়ি ফাঙ্গাসের অ্যাটাক হয়। পয়েন্ট নাম্বার 2, নয়নতারা গাছের মাটি কিভাবে তৈরি করবেন। আপনি নার্সারি থেকে নয়নতারা গাছ নিয়ে এলে দেখবেন তার মাটি একেবারে ঝুরঝুরে হয়, মানে বালি মাটি হয়। নয়নতারা গাছের শিকড় খুব সফট হয়, এতে ফাঙ্গাস লেগে যাবে যদি এর মাটি একটু টাইট হয়, যদি এতে সামান্যতম জল জমে থাকে তাহলে। তো এর মাটি কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। আপনার হাতের কাছে যে মাটি আছে আপনি সেটাই নিন 50%, তার সাথে মিশিয়ে দিন 30% বালি আর 20% কম্পোস্ট। কম্পোস্টের মধ্যে আপনি ভার্মি কম্পোস্ট কিংবা কাউডাং কম্পোস্ট যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তবে আপনি যদি কাউডাং কম্পোস্ট ব্যবহার করেন তাহলে খেয়াল রাখবেন সেটা যেন কম করে 1 থেকে 1.5 বছরের পুরনো হয়। আমরা নয়নতারা গাছের পটিং মিক্সে না মেশাবো কোকোপিট, না মেশাবো নিমখোল, কারণ এই সব কিছু মাটিতে অনেক বেশি সময় ময়েশ্চার ধরে রাখে। এর মধ্যে যেটা মেশাতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। আপনার কাছে যে ফাঙ্গিসাইড আছে আপনি সেটাই ব্যবহার করতে পারেন, তবে সেটা সিস্টেমেটিক এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হতে হবে। আপনি সাব ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, আর আপনার কাছে যদি কোনো ফাঙ্গিসাইড না থাকে তাহলে আপনি হলুদ গুঁড়ো কিংবা দারচিনি গুঁড়ো ব্যবহার করতে পারেন। পয়েন্ট নাম্বার 3, লোকেশন। কীরকম জায়গায় আমরা এই গাছকে রাখবো। এই গাছের আইডিয়াল টেম্পারেচার হলো 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। সেই জন্য এই গাছকে আমরা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে ফুল সানলাইট, সরাসরি সারাদিনে সূর্যের আলোয় রাখতে পারি। কিন্তু যখন খুব গরম পড়ে, টেম্পারেচার 30-35 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায়, তখন কিন্তু এই গাছকে সরাসরি সূর্যের আলোয় আর রাখা যাবে না, বিশেষ করে হাইব্রিড নয়নতারাকে। এই সময় আমি আমার সমস্ত নয়নতারা গাছগুলোকে শেডের নিচে রাখি, যেখানে গাছগুলো সরাসরি সূর্যের আলো তো পায় না, কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো এবং বাতাস পায়। আপনার ছাদে যদি কোনো শেড না থাকে, কোনো ছায়াযুক্ত জায়গা না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার নয়নতারা গাছকে কোনো বড় গাছের নিচে কিংবা গ্রিন নেটের নিচে রাখতে পারেন, যেখানে আপনার গাছ সরাসরি সূর্যের আলো পাবে না। যখন খুব গরম পড়ে তখন এই গাছ একটু স্ট্রেসের মধ্যে চলে যায়, কিন্তু যেই বর্ষা আসে তখন এই গাছ আবার সবুজ আর সতেজ হয়ে ওঠে। শুধুমাত্র খুব গরমেই নয়, বর্ষাকালেও এই গাছকে আমি শেডের নিচে রাখি, যাতে এই গাছের ওপরে বৃষ্টির জল না পড়ে। একে তো বর্ষাকালে ময়েশ্চার খুব বেশি থাকে, তার উপরে যদি এই গাছ বৃষ্টির জলে ভেজে তাহলে 2-4 দিন তো ঠিক আছে, কিন্তু তারপরেই এই গাছ নষ্ট হতে শুরু করে, কারণ এই গাছের শিকড়ে ফাঙ্গাস হয়ে যায়। যেই বর্ষা শেষ হয়ে যাবে তখন আপনি এই গাছকে ম্যাক্সিমাম রোদ্রে যেখানে খুশি রাখতে পারেন। পয়েন্ট নাম্বার 4, ওয়াটারিং, জল। এই গাছে আমরা কখন কতটা পরিমাণে জল দেব, এটা কিন্তু এই গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, কতদিন অন্তর গাছে জল দেবেন এটা বলে বোঝানো যাবে না, কারণ আপনি আপনার গাছকে কীরকম জায়গায় রেখেছেন তার উপরে নির্ভর করছে এই গাছে আপনি কতদিন অন্তর জল দেবেন। তাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই গাছে কোন অবস্থায় জল দেবেন।
এই গাছের মাটি দেখুন খুব ভেজা, তো এই অবস্থায় কিন্তু এই গাছে কোনো মতেই জল দেওয়া যাবে না। আর এই গাছের মাটি দেখুন খুব বেশি ভেজা নয়, কিন্তু মাটিটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাটিতে হালকা ময়েশ্চার আছে। তো এই রকম অবস্থাতেও কিন্তু আমরা গাছে জল দেব না। এই গাছে আমরা তখনই জল দেব যখন দেখব এই গাছের মাটি এই রকমই প্রায় শুকিয়ে গেছে। কারণ নয়নতারা গাছের মাটি একটু শুকিয়ে গেলেও গাছের কোনো ক্ষতি হবে না, কিন্তু গাছে যদি জলের পরিমাণ একটুও বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। আমরা যখন এই গাছে জল দেব তখন টবের মাটি ভালো করে ভিজিয়ে জল দেব। পয়েন্ট নাম্বার 5, প্রুনিং, কাটাই ছাঁটাই। আসলে আমরা যদি কোনো গাছকে ঘন করতে চাই তাহলে সেই গাছের কাটিং আমাদেরকে করতে হবে। আমার প্রতিটা টবে একটা করেই গাছ আছে, আর এই গাছগুলো কতটা ঘন আর কি পরিমাণ ফুল হয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি গাছ লাগানোর পর থেকেই পিঞ্চিং করতে থাকি, এতে আমার গাছ খুব ঘন হয়, গাছে একটা সুন্দর শেপ আসে, আর একসাথে আমি প্রচুর ফুল পাই এই গাছ থেকে। 4টে পাতা হয়ে গেলেই ডোগাটা পিঞ্চ করে দেবেন, তাহলে দেখবেন সেখান থেকে আরও 2টো ডাল বেরোচ্ছে। তো এইভাবে আপনার গাছ খুব ঘন হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 6, ট্রিটমেন্ট। তো আমি আপনাদের আগেই বলেছি এই গাছের মেন সমস্যা হলো ফাঙ্গাস। তো এই ফাঙ্গাসের প্রবলেম হলে আপনি এই গাছের ট্রিটমেন্ট কিভাবে করবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই গাছটা কত সুন্দর সবুজ সতেজ আর ফুল হয়ে আছে, কিন্তু নিচের এই ডালে দেখুন পাতাগুলো মুড়ে গেছে, ডালটা ঝিমিয়ে গেছে। তার কারণ আমার এই গাছে ফাঙ্গাসের আক্রমণ হয়েছে। আমি একেবারে কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ডালটা এইখান থেকে পুরো শুকিয়ে গেছে, যে কারণে এই ডালের পাতাগুলো মুড়ে গেছে, ডালটা ঝিমিয়ে গেছে। শুধু ওই একটা ডালেই নয়, আমার এই পুরো গাছেই ফাঙ্গাস হয়ে গেছে। তো এই অবস্থায় এই গাছকে বাঁচানো খুবই মুশকিল, তবুও আমি চেষ্টা করব যাতে এই গাছকে বাঁচানো যায়। যে ডালগুলোতে ফাঙ্গাস হয়েছে সেই ডালগুলো আমি কেটে দিচ্ছি। আমি যে কাটারটা ব্যবহার করেছি তাতে সাপ ফাঙ্গিসাইড লাগিয়ে নিয়েছি। আপনি যখনই দেখবেন আপনার কোনো গাছের ডাল এরকমই কালো হতে শুরু করেছে, সাথে সাথেই সেই ডালটা কেটে দেবেন, না হলে আমার গাছের মতো অবস্থা আপনার গাছেরও হবে, পুরো গাছে ফাঙ্গাস ছড়িয়ে পড়বে। এবার এই কাটা জায়গাটায় সাপ ফাঙ্গিসাইডের পেস্ট লাগিয়ে দেব, যাতে এখানে আর কোনোভাবে ফাঙ্গাসের আক্রমণ না হয়। আমার এই গাছটা বেঁচে গেছে। তো এটা 35 দিন পরের রেজাল্ট। দেখুন এইখান থেকে আমি গাছটা কেটেছিলাম আর নিচ থেকে 3টে ডাল বেরিয়েছিল, সেগুলো পিঞ্চ করার পর গাছটা কতটা ঘন হয়ে গেছে। আপনার গাছে ফাঙ্গাস প্রবলেম হোক বা না হোক, 20 থেকে 25 দিনে একবার ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করবেন আর মাটিতে দেবেন। আপনি গাছে ফাঙ্গিসাইড স্প্রে করুন বা ফার্টিলাইজার, সেটা সকালেই করবেন, যাতে এই গাছের জল খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আপনি যদি বিকেলে বা সন্ধ্যায় স্প্রে করেন আর এই গাছের পাতায়, ফুলে বা ডালে যদি অনেক বেশি সময় জল থেকে যায় তাহলে ফাঙ্গাসের অ্যাটাক শুরু হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 7, ফার্টিলাইজার। আজ আমি এই ভিডিওতে আপনাদের যে সার তৈরি করে দেখাবো সেটা আপনারা যদি 15 দিনে একবার এই গাছে ব্যবহার করেন তাহলে আপনারা আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই সার তৈরি করার জন্য আমি এই পাত্রে 3 লিটার জল নিয়েছি। প্রথমে আমি যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে কলার খোসা। কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, যা আমাদের গাছে অনেক বেশি পরিমাণে ফুল আনতে সাহায্য করবে, ফুলের সাইজকে বড় করবে, ফুলের কালারকে উজ্জ্বল করবে। 3 লিটার জলের জন্য আমি 3টে কলার খোসা নিয়েছি। কলার খোসাকে ভালো করে শুকিয়ে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এবার আমি যে জিনিসগুলো নিয়েছি সেগুলো হচ্ছে পেঁয়াজ আর রসুনের খোসা। পেঁয়াজের খোসার মধ্যে পটাশিয়াম, ফসফরাস আর সালফার ছাড়াও গাছের প্রয়োজনীয় আরও অনেক পুষ্টি উপাদান রয়েছে। আর রসুনের খোসা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল আর অ্যান্টিব্যাকটেরিয়াল। পেঁয়াজের খোসা দিলাম 2 মুঠো আর সামান্য পরিমাণে রসুনের খোসা। পরিমাণ একটু আধটু বেশি হলেও কোনো ক্ষতি নেই, কারণ এই সব কিছুই সম্পূর্ণ জৈব উপাদান। এবার এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে ডিমের খোসা। ডিমের খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা আমাদের গাছের শিকড়কে মজবুত করবে, শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করবে।
আমরা কিন্তু সেদ্ধ ডিমের খোসা ব্যবহার করব না, কাঁচা ডিমের খোসা ব্যবহার করব। ডিমের খোসাকে জল দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরেই ব্যবহার করতে হবে। ডিমের খোসা নিতে হবে 4 থেকে 5টা। এবার যেটা নিয়েছি সেটা হচ্ছে ভার্মিকম্পোস্ট। ভার্মিকম্পোস্ট নাইট্রোজেন রিচ ফার্টিলাইজার। আপনার কাছে যদি ভার্মিকম্পোস্ট না থাকে আপনি তার পরিবর্তে কাউডাং কম্পোস্টও ব্যবহার করতে পারেন। সবার শেষে আমি যেটা দেব সেটা হচ্ছে গুড়, কারণ গুড় যে কোনো জৈব পদার্থকে খুব তাড়াতাড়ি ডিকম্পোজ করতে পারে। আমি যে গুড় নিয়েছি এটা একেবারে নষ্ট হয়ে গেছে, এটা খুব ভালো কাজ করবে। তবে আপনার কাছে যদি এরকম গুড় না থাকে তাহলে আপনি ফ্রেশ গুড় নিতে পারেন। 3 লিটার জলে গুড় দিলাম 1 চামচ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটা ছায়াতে রেখে দিতে হবে 1 থেকে 2 দিনের জন্য। 2 দিন পর জলের কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে যে সব জিনিস দিয়েছিলাম সেই সব জিনিসের সমস্ত পুষ্টি উপাদান জলের মধ্যে খুব ভালো করে মিশে গেছে। এবার এই সার আমরা ছেঁকে ডাইলুট করে তারপরে গাছে ব্যবহার করব। এই সার আমি তৈরি করেছিলাম 3 লিটার জলে, আর এই 3 লিটার জলে জল মেশাচ্ছি 3 লিটার, মানে 1 লিটার জলে জল মেশাতে হবে 1 লিটার। আমি গাছে সার দেওয়ার আগে সব সময় টবের মাটি ভালো করে খুঁড়ে নিই, এতে সার মাটি খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেবে এবং গাছের প্রতিটা রুটে খুব ভালোভাবে সার পৌঁছে যাবে। টবের মাটি খুব ভালো করে ভিজিয়ে সার দিতে হবে যাতে গাছের নিচের রুট পর্যন্ত সার পৌঁছে যায়। পয়েন্ট নাম্বার 8, পেস্টিসাইড। তো এই গাছকে পোকামাকড়ের হাত থেকে কিভাবে বাঁচাবেন? এই গাছে সাধারণত কোনো পোকামাকড় হয় না, তবে ব্ল্যাক অ্যাফিডস যেটাকে আমরা জাপ পোকা বলি সেই পোকা মাঝে মধ্যে এই গাছে দেখা যায়। তো আপনার গাছে যদি ব্ল্যাক অ্যাফিডস হয়ে থাকে তাহলে আপনি 1 লিটার জলে 5 ml নিম তেল, তার সাথে 3-4 ফোঁটা যে কোনো লিকুইড সোপ ভালো করে মিশিয়ে পুরো গাছে খুব ভালো করে স্প্রে করে দেবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওতে একটা লাইক আর ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।